স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সুপার এক্সপ্রেস নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেন বিশ্রামে। আসল চেঞ্জ এলো ব্যাটারদের লিস্টে। আফগানদের বিপক্ষে 50 ওভার টিকে থাকাই টাইগারদের জন্য ছিল মুশকিল, তাই ফেরানো হয়েছে অভিজ্ঞ সৌম্য সরকারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে বাংলাদেশের জন্য আছে বেশ কিছু স্বস্তির বিষয়, বিসিবির প্রধান নির্বাচক অন্তত তাই মনে করছেন। রিপোর্টে বিস্তারিত। আবুধাবি থেকে দেশে ফিরে এয়ারপোর্টে দর্শকদের তোপের মুখে নাইম শেখ। এভাবেই অনলাইন আর অফলাইনে ধারাবাহিকভাবে হয়েছেন এবং হচ্ছেন বুলিংয়ের শিকার। কিন্তু তার অপরাধটা আসলে কি? ভিসা জটিলতায় যেতে দেরি, একটা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং ফেল করেছেন। সেই চিত্র তো বাংলাদেশ দলের প্রায় সব ব্যাটারদের ক্ষেত্রেই। তাহলে নাইম শেখের আলাদাভাবে অপরাধটা কোথায়? 2020-এ টাইগার ব্যাটিং অর্ডারের ওপেনিংয়ে অভিষেক, 8 ইনিংস খেলে 50ও টাচ করতে পারেননি একবারের জন্য। একজন 12 গড় রানের ওপেনারকে কেন ওয়ানডে দলে ফেরালেন নির্বাচকরা? ব্যর্থ কাউকে খেলতে নামিয়ে দেওয়ার দোষটা কি নাইমের? 2023 সালের পর এবারই প্রথম ওডিআই দলে ফেরা নাইমকে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ফরম্যাটের সিরিজের দল থেকেও বাদ দেয়া হলো। পরের সিরিজেই যাকে ছেটে ফেলা হবে তাকে ফেরানোই বা হয়েছিল কেন? বিমান ভাড়া দিয়ে এক ম্যাচের জন্য কেনই বা নেওয়া হলো আবুধাবিতে? বিসিবির এমন রহস্যময় আচরণের কুল কিনারা কে করবেন সেটা বড় প্রশ্ন। প্রধান নির্বাচক বরাবরের মতোই সামনে তাকাচ্ছেন, বলছেন ব্যাটিং অর্ডারের ডেপথ বাড়ানোর কথা। 50 ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার ইনিংসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন। নাইম শেখের মতোই সৌম্য সরকার আরেক রহস্যের নাম। কোন বিবেচনায় তিনি দলে ঢোকেন আর কেনই বা বাদ পড়ে যান তা নিয়ে কম বেশি সবসময় চলে কাটাছেড়া। এবার অবশ্য গাজী আশরাফ হোসেন লিপুর কাছ থেকে একটা ব্যাখ্যা পাওয়া গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে সৌম্যর রেকর্ড ভালো। এই ভালো বলতে গেল বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সৌম্যর 73 রানের ইনিংস, যেখানে প্রথমে ব্যাট করে 321 রান করেও বাংলাদেশ হেরেছিল 4 উইকেটে। ওপেনিং স্লটে ক্রাইসিস ম্যানেজ করতে নির্বাচকরা তবুও এবার পিক করলেন সৌম্যকে। আর মিডল অর্ডারের সংকট কাটিয়ে ব্যাটিং লাইনের গভীরতা বাড়াতে নতুন সংযোজন মাহিদুল অঙ্কন। 96 লিস্টে ম্যাচ খেলে তার এভারেজ 45-এর কাছাকাছি, সেটাই এ যাত্রায় নজর টেনেছে নির্বাচকদের। এই উইকেট কিপার ব্যাটার দলে এলেন, তার মানে কি একই ভূমিকায় থাকা জাকের আলী অনিকের জায়গাটা নড়বড়ে হয়ে গেছে? প্রশ্নের উত্তর তো সময় বলে দেবে। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তো তাকে এনে এই ডেপথটা বাড়িয়েছি, যেখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে। তবে দলে কে আছে কে নেই এসব আলোচনা ছাপিয়ে মূল চ্যালেঞ্জটা হচ্ছে আফগানিস্তান ডিজাস্টারের শোক কাটিয়ে ওঠা। পেছনের দিকে হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ। পরীক্ষা এবার কিছুটা সহজ হবে বলেই মনে করছেন প্রধান নির্বাচক। শারীরিক এবং মানসিক ক্লান্তিতে সম্পূর্ণ আচ্ছন্ন আছে প্লেয়াররা, ব্যাপারে কোনো সন্দেহই নেই। আবুধাবি সেই পিছেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরীক্ষাটা তুলনামূলক সহজ, আবার চাপেরও। শেষ 12 ওয়ানডের 11টাতেই হার, শেষ 4 সিরিজের সবকটায় পরাজয়। এদিকে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওই বছরের 31 মার্চ র্যাঙ্কিংয়ে থাকতে হবে 9-এ, হাতে 24 ম্যাচ। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারলে সেই 9-এ উঠে আসাও হয়ে যাবে। এই দল নিয়েই কাজটা করতে হবে টাইগারদের। সম্ভব কি? খালিদ জামিল, 71। নামের মতো ব্যাটটাও হয়ে গেল শান্ত। সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন একের পর এক ম্যাচে, তাই তো সবার বিশ্রামের দিনে একাই ছুটে এলেন ব্যাট হাতে অশান্ত হতে, ঘাম ঝরালেন নাজমুল শান্ত। অন্যদিকে ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামির যত মাথা ব্যথা মিরপুরের 22 গজ নিয়ে। সাইফুল রূপকের রিপোর্ট। অনেকেই বলে বাংলাদেশের সপ্তম আশ্চর্য বাছাই করা হলে মিরপুরের পিচ জায়গা করে নেবে।
এতটাই রহস্যময় টাইগাররাই বুঝে ওঠে না। ভিনদেশি ড্যারেন সামির কৌতূহল তো থাকারই কথা, তাই তো পিচ দেখেই ক্ষান্ত হননি। নিজ মোবাইলে 22 গজের আশপাশে ছবি তুলেছেন, ভিডিও করেছেন নানা অ্যাঙ্গেলে। হয়তো ওয়েস্ট ইন্ডিজ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, পিচের চরিত্র সম্পর্কে ধারণা মিলবে বাকিদের। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল প্লেইং ক্যারিয়ারে বহুবার মিরপুরে এসেছেন, খেলেছেন, ভালো করেই জানেন শেরেবাংলায় বল উঠে কম, ঘোরে বেশি। এবারও কি বল হাঁটুর নিচেই আসবে? গ্রাউন্ডসম্যানদের হয়তো সে কথাই জিজ্ঞেস করেছেন ক্যারিবিয়ান ওস্তাদ। সামি জেনে গেছেন মিরপুরে রাজত্ব হারিয়েছেন আলোচিত সমালোচিত গামিনী। শেরেবাংলার পিচের মান বাড়াতে মাথার ঘাম পায়ে ফেলছেন টনি হেমিং। নিশ্চয়ই হেমিংয়ের কাছ থেকেও পিচ সম্পর্কে জেনেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। বুধবার রাতে ঢাকায় এসে পরদিন সকালেই দুই ব্যাটার নিয়ে মিরপুরে হাজির ড্যারেন সামি। একসময়ের স্লো মিডিয়াম পেসার বনে গেলেন অফ স্পিনার। তবে কি ক্যারিবিয়ান কোচ ধরেই নিয়েছেন মিরপুরে ওয়ানডে সিরিজে হবে স্পিন ট্র্যাক? মিরাজ সাইফদের বিপক্ষে নিজ ব্যাটারদের প্রস্তুত করতেই এমন প্র্যাকটিস? ক্যারিবিয়ানরা ফুর্তিবাজ, কাজের মাঝে মজা করাও যেন তাদের নেশা। কখনো গ্রাউন্ডসম্যান কিংবা সাপোর্ট স্টাফদের সাথে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে এন্টারটেইন করেছেন। তবে স্পটলাইট কেড়েছে এই ঘটনা। একাডেমি মাঠের পাশের বাড়ির জানালা থেকে আসা ভক্তের ডাকে সাড়াও দিয়েছেন দারুণভাবে। দুইবারের টি-20 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সবাইকে মাতিয়ে রাখাতে ওস্তাদ। বৃহস্পতিবার ক্যারিবিয়ান দুজন ব্যাটার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং অনুশীলন সেরেছেন। বাংলাদেশের কেবল নাজমুল শান্তকেই দেখা গেছে শেরেবাংলায়। তার প্রিয় কোচ সোহেল ইসলামের সঙ্গে নেটে সময় কাটিয়েছেন ঘণ্টাখানেক। শরীরী ভাষায় পরিষ্কার, খারাপ সময় পেছনে ফেলে গর্জে উঠতে চান সাবেক এই অধিনায়ক। ক্যাপ্টেন্সি হারানোর সাথে সাথে যেন ব্যাটিং ফর্মও উধাও। শ্রীলঙ্কায় 3, এরপর আবুধাবিতে 3। মিরাজের নেতৃত্বে সবশেষ 6 ওয়ানডেতে শান্তর ব্যাটে রান কেবল 49। সবশেষ 4 ইনিংসেই ড্রেসিং রুমে ফিরেছেন সিঙ্গেল ডিজিটে আউট হয়ে। চেনা মাঠ, ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে শান্তর উইলোর ঝড় দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা। সাইফুল রূপক, 71। হারের বৃত্ত ভেঙে এবারও বের হতে পারল না বাংলাদেশ নারী দল। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ওরা। লিড পেসার মারুফা আক্তার না থাকা আর ব্যাটিং ব্যর্থতার মাসুল গুনতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। অ্যালিসা হেলির 100 আর লিচফিল্ডের দায়িত্বশীল ব্যাটিংয়ে অজিরা পেয়েছে চতুর্থ জয়। বিস্তারিত আবু নাইমের ম্যাচ রিপোর্টে। যে উইকেটে বাংলাদেশ ব্যাটিং করে ওই পিচ হয়ে যায় বোলিং ফ্রেন্ডলি, আর বল করতে নামলেই ব্যাটিং পিচ। বাহ, কি ম্যাজিক! অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলিং দেখে অন্তত ম্যাজিকই মনে হয়েছে। নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তাররা যে উইকেটে ধূসর খড় পেরোতে পারেনি, সেই উইকেটেই অজিদের ব্যাট চলেছে চাবুকের মতো। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ওরা তুলেছিল 78 রান, যেখানে বাংলাদেশের রান ছিল মোটে 37 আর উইকেট ছিল একটি। ঘণ্টাখানিক পরেই পিচ বদলে গেছে, দেখা গেছে ব্যাটারদের আধিপত্য। ক্যাপ্টেন অ্যালিসা হিলি তো শতকই হাঁকিয়ে ফেললেন। ম্যাজিক না বলে উপায় আছে? ব্যাটারদের খারাপ দিনে বোলাররাও যে সুবিধা করতে পারেনি। লিড বোলার মারুফা না থাকায় রাভিয়া, নিশিরা যেন কুল কিনারা করে উঠতে পারছিলেন না। কোনোভাবেই উইকেট তোলা যাচ্ছিল না। অ্যালিসা হেলি আর ফবি লিচফিল্ডের জুটি ভয়ঙ্কর হয়ে ওঠে। উদ্বোধনী জুটি 100 রান তুলে ফেলে। সেই সাথে টাইগার্সদেরও ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে 330 রান করেও জিততে পারেনি ইন্ডিয়া। 3 উইকেট হাতে রেখে ওরা জয় নিশ্চিত করে ফেলেছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অজিদের হারাতে পারেনি। আনবিটেন হিলিদের কি আর 199 রানের টার্গেট দিয়ে আটকে রাখা যায়? সে প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল প্রথম ইনিংসের পরে। মাইটি অজি তাদের জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টের চতুর্থ জয় নিশ্চিত করেছে 10 উইকেট হাতে রেখে। ব্যাটিং যতটা খারাপ হয়েছে, বোলিংটাও ঠিক তেমনই। ওয়াইড আর বাউন্ডারিতেই রান বেশি লিক করেছে বাংলাদেশ। ছোট টার্গেটে টাইট বোলিং করতে পারেনি ঋতুমণি, রাভিয়া খানরা। মারুফার অভাবটা যেন হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টাই বাংলাদেশের একমাত্র জয় হয়ে রইল এখন পর্যন্ত। টানা 4 ম্যাচ হারের পর ব্যাকফুটে বাংলাদেশ। পরের 2 ম্যাচে টাইগার্সদের নামতে হবে হারের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে। দেখা যাক জ্যোতিরা টুর্নামেন্টের বাকি 2 ম্যাচে কেমন করেন। আবু নাইম, 71।
আবারও ক্রিকেট উৎসবে মাতবে উত্তরের দুই শহর বগুড়া ও রাজশাহী। সবশেষ এনসিএল টি20 ফরম্যাটের খেলা এই দুই ভেন্যুতে হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাধায় তার মাঠে গড়ায়নি। এবার জাতীয় লিগের 4 দিনের টুর্নামেন্ট হবে এই দুই শহরে। জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুম শুরু হবে 25 অক্টোবর। প্রথমবার সুযোগ পাচ্ছে ময়মনসিংহ বিভাগ, তবে দল সংখ্যা বাড়ছে না। ঢাকা মেট্রোর নাম পরিবর্তন করে ক্রিকেটাররা খেলবে ময়মনসিংহ বিভাগের হয়ে। সিলেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি হবে ময়মনসিংহ বিভাগ। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে এনসিএল এর প্রথম 2 রাউন্ড হবে কোকাবুরা বলে। তৃতীয় রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি অংশ হবে ডিউক বলে। আইসিসি নারী ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না। 50 ওভারে ব্যাট করাই কঠিন, স্ট্রাইক রেটের অবস্থাও সুবিধার না। নিগার সুলতানা জ্যোতির দল হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। টাইগ্রেসরা যেন ঘুরে ফিরে আটকে যাচ্ছে একই লুপে। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। দলের নাম যদি হয় বাংলাদেশ, তাহলে 50 ওভার ক্রিকেট খেলাই যেন বড় চ্যালেঞ্জ। নারী কি পুরুষ, সবার অবস্থাই যেন এক। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাকি দলগুলো যখন রানের পাহাড় বানিয়ে প্রতিপক্ষকে চেপে ধরছে, সেখানে বাংলাদেশ দল যেন ওয়ানডের নামে টেস্ট খেলছে। আগে ব্যাট করতে নেমে ওদের ব্যাট খুঁজে পায় না রানের দিশা। ফার্স্ট ইনিংসের সর্বনিম্ন স্কোর 178 আর সর্বোচ্চ 232 রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল। টার্গেট চেজ করতে নেমে আরও বাজেভাবে ব্যর্থ হয়েছে বাঘিনীরা। নিউজিল্যান্ডের দেয়া টার্গেট তাড়া করতে গিয়ে 127 রানেই প্যাকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের হারও এটি। স্কোরবোর্ডে রান কত হলো সেটি যেন কোনো বিষয়ই না। 50 ওভার ব্যাটিং করতে পারাটাই লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশিরভাগ ব্যাটারের স্ট্রাইক রেটই ছিল 40-এর নিচে। কেউ কেউ তো 22-28 স্ট্রাইক রেটেও খেলেছে। এমন ম্যাচও বাংলাদেশের আছে যেখানে একটা 50ও আসেনি কারো ব্যাট থেকে। ডাবল ফিগারে স্পর্শ করেছে এমন ব্যাটারের সংখ্যাও হাতে গোনা। স্ট্রাইক রোটেশন করতে না পারার রোগটা যেন বাংলাদেশ দলের উপর জেঁকে বসেছে। ডট বলের চাপ উতরাতে পারছে না ওরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 থেকে 9 পর্যন্ত 6 ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, যাদের মোট রান 29, আর তা করতেই খরচ হয়েছে 94 বল। বল আর রানের মধ্যে বিস্তর ফারাক। 8 দলের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান 6 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে জয়টাই টাইগ্রেসদের একমাত্র জয়। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় রানের টার্গেট দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ওরা। ফিল্ডিং মিসের মহড়াই দ্বিতীয় জয় থেকে ওদের বঞ্চিত করেছিল সেদিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে ভালো করে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জয় পাবে তো বাংলাদেশ। আবু নাইম, 71। এবারে সুনামগঞ্জে 2 খুদে ফুটবলারের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুদে প্রতিভাধরদের মধ্যে এবার প্রথমবারের মতো পাওয়া গেছে একজন গোলকিপারকে। জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল হক নিজে গিয়ে 2 ফুটবলারের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন। প্রতি মাসে আর্থিক সহায়তাও পাবে এই 2 খেলোয়াড়। ফয়সাল হাবিবের রিপোর্ট। ছোট্ট গোলবারের নিচে সেটার চেয়েও ছোট একটা শিশু, কিন্তু বল আটকানোতে কোনো ভুল ত্রুটি নাই। প্রতিটা বল আটকে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মতো সেলিব্রেট করা ওর রুটিন। ছোট্ট শিশু মোজাম্মেলের বাড়ি সুনামগঞ্জ। সে কি পারবে মিতুল মারমার জায়গায় দাঁড়িয়ে বাংলার ফুটবলের কাণ্ডারি হয়ে উঠতে, নাকি ওর গল্পটা হবে তার চেয়েও বড়? অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও চোখে পড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারই প্রতিনিধি হিসেবে সাবেক গোলকিপার আমিনুল হক গেছিলেন মোজাম্মেলের খোঁজ নিতে। আমিনুল নিজেও ট্রাই করেছেন মোজাম্মেলের বিপক্ষে গোল করতে, কিন্তু পারেননি স্কোর শিটে নাম তুলতে। মুগ্ধতা ছড়ানো এই প্রতিভার দায়িত্ব নিয়েছে বিএনপি। ইয়াসিন এবং মোজাম্মেলের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের 5 তারিখের ভিতরে এই মোজাম্মেল এবং ইয়াসিনের পড়াশোনার খরচ বাবদ এবং খেলাধুলার খরচ বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, এবং আশা করি এটা যতদিন ওদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ এই সহযোগিতা অব্যাহত থাকবে। শুধু মোজাম্মেল একাই নয়, এলাকার আরেক শিশু ড্রিবলার ইয়াসিনও নজর কেড়েছেন। এমন প্রতিভা নিয়ে যাদের এই ধরাধামে আগমন, তাদের অঙ্কুরেই বিনাশ চায় না রাজনৈতিক দল বিএনপি। মাসে মাসে অর্থ সহায়তা পাবে তারা, শুধু লেগে থাকতে হবে ফুটবলের সাথে। হয়তো এটুকুর সুবাদেই একদিন ওরা গর্বিত করবে বাংলাদেশকে। আমিনুল হক। আমিনুল হক কে? উনি কি করতেন আগে জানো? গোলকিপার। তুমিও গোলকিপার? আচ্ছা, তোমার স্বপ্নটা কি বলো, তুমি আরো একবার বলো যে তুমি কি করতে চাও? আমি বড় হয়ে মার্টিনেজের মতো হতে চাই, জাতীয় দলে খেলতে চাই। আমার অনেক ভালো লাগতেছে যে জাতীয় দলের গোলকিপার, সাবেক গোলকিপার, তিনি আমাদেরকে দেখতে এখানে অনেক দূরে এসেছেন এবং আমাদের দায়িত্ব নেবেন।
তাই আমার অনেক ভালো লাগতেছে। চাঁদপুরের খুদে ফুটবলার সোহানকে দিয়ে শুরু হয়েছিল বিএনপির ফুটবলারদের পৃষ্ঠপোষক হয়ে ওঠার যাত্রা। মাস দুয়েকের মধ্যে দেশের আরেক প্রান্তেও পাওয়া গেল অনন্য প্রতিভার খোঁজ। আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়াবান্ধব দেশ আর জাতি গড়তে এই ধারা থাকবে চলমান। বাংলাদেশের যেখানেই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের খোঁজে আমরা তাদের কাছে, তাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব এই প্রত্যাশা করছি। ক্রীড়াপ্রেমী জাতি হিসেবে সুনাম আছে 52,000 বর্গ মাইলে বাস করা সাধারণ মানুষের, কিন্তু কোনো খেলাতেই বিশ্ব জয় করার নজির নাই। দেশজুড়ে ট্যালেন্টেড শিশুদের চলার পথ আর একটু মসৃণ করতে পারলে ক্রীড়া জগতে আসতে পারে বিপ্লব। দেখা যায় অদূর ভবিষ্যতে বড় সাফল্যের। আজকের এই মোজাম্মেল আর ইয়াসিন তার অংশীদার কিভাবে হয়ে ওঠে সেটাই এখন দেখার অপেক্ষা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফয়সাল হাবিব, 71। ঠিক আছে তাহলে। শুক্রবার এশিয়ান কাপের বাছাইয়ে বাজা মরার ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। বাছাইয়ের প্রথম ম্যাচে 1-1 সমতায় স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্র করেছিল আলপি আক্তাররা। জর্ডানের বিপক্ষে ড্র করার পর নিজের উন্নতির জন্য অনুশীলন করে যাচ্ছে লাল সবুজরা। কোচ সাইফুল বারী টিটু অবশ্য এখনও আশার আলো দেখছেন। গ্রুপ এইচে সেরা হতে পারলে 2026 এশিয়ান কাপে অনূর্ধ্ব-17তে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। একটিতে ড্র করা বাংলাদেশ শুক্রবার চাইনিজ তাইপেকে হারাতে পারলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বৃহস্পতিবার নিজেদের ফাইনাল ট্রেনিং সেশন সেরেছে টিটুর শিশুরা। কোচ নিজেও আলপি মামুনিদের নিয়ে আত্মবিশ্বাসী। আমরা খুব আত্মবিশ্বাসের সাথে আমরা খেলতে যাচ্ছি শেষ ম্যাচটা। আমাদের তো আর এখানে আর কোনো আউটকাম দরকার নেই, দরকার হচ্ছে একটা জয়, একটা ম্যাচ। সো এটা যদি আমরা সম্ভব করতে পারি দেন উইল বি কোয়ালিফাইড। তো আমার মনে হয় যে মেয়েদের আমরা ওই জিনিসটা বোঝাচ্ছি। আজকেও কথা হয়েছে, কালকেও কথা হবে। তো অ্যাট দ্য এন্ড আসলে এটা তো মেয়েদের উপরে নির্ভর করে ওরা কি চায়। ওরা যদি চায়, আমার ধারণা এটা সম্ভব। রোনালদোর মাঠে খেলা মানে অন্যরকম উন্মাদনা, রেকর্ড গড়ার হাতছানি। রেকর্ড অবশ্য গড়েছিলেন মাসখানেক আগেই, এবার ছাড়িয়ে গেলেন নিজেকে। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে নিজেই করেছেন CR7। গত মাসে হাঙ্গেরির বিপক্ষে 3-2 ব্যবধানে জয়ের একটি গোল করে বিশ্বকাপ বাছাইয়ে আগের সর্বোচ্চ গোলদাতা কার্লোস রুইসের 39 গোলের পাশে বসেছিলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদোর মোট গোল এখন 143টি। 40 বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হয়ে গেছে 948টি। বুটজোড়া তুলে রাখার আগে 1000 গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যের কথা আগেই বলেছেন তিনি। আগামী মাসে প্রথমে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মাঠে খেলবে পর্তুগাল। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে CR7-এর পর্তুগাল। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।